শহরের এক কোণে ছোট্ট সেই ক্যাফেটা। 1 বছর আগে এখানে শেষবার বসেছিল প্রদীপ ও মেঘনা। প্রদীপ আজ 15 মিনিট আগেই চলে এসেছে। জানলার পাশের সেই নির্দিষ্ট টেবিলটাতে ও বসে আছে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ঠিক যেমনটা ছিল সেই দিন। হঠাৎ দরজায় বেলের শব্দে প্রদীপ তাকালো। মেঘনা ঢুকছে। ওর পরনে সেই নীল শাড়িটা, যেটা প্রদীপ ওকে প্রথম জন্মদিনে উপহার দিয়েছিল। মেঘনা ধীর পায়ে এগিয়ে এসে বসে পড়ল। কয়েক সেকেন্ডের এক অসহ্য নিরাপত্তা। দীর্ঘশ্বাস পেলে প্রদীপ পড়ল, ভেবেছিলাম দেরি করবে। তুমি তো চিরকালই সময় নিয়ে একটু উদাসীন ছিলে। অভ্যাস বদলে গেছে প্রদীপ। এখন আর কেউ আমার জন্য ঘন্টাখানেক অপেক্ষা করে বসে থাকে না, তাই দেরি করার বিলাসিতাটাও ছেড়ে দিয়েছি। কেমন আছো? প্রশ্নটা খুবই সাধারণ, কিন্তু উত্তরটা তোমার মুখ থেকে শোনার জন্য গত 365 দিন অপেক্ষা করেছি। বেঁচে আছি, এটাই কি যথেষ্ট নয়? তুমি কেমন আছো সেটা তোমার চোখের নিচের কালি দেখলেই বোঝা যায়। এখনো কি রাত জেগে সেই পুরনো কবিতাগুলোই পড়ো? কবিতা পড়া ছেড়ে দিয়েছি মেঘনা, কারণ কবিতার প্রতিটা লাইনে এখন শুধু তোমার গলার স্বর শুনি। তার চেয়ে শব্দহীন রাতগুলো অনেক বেশি নিরাপদ। আমাদের এই একটা বছর তোমার কাছে কেমন ছিল? শুরুর দিকে খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করত। মনে হতো পৃথিবীটা কেন থমকে নেই, সবাই কেন হাসছে। কিন্তু সময়ের সাথে সাথে আমি পাথরের মতো হয়ে গেছি। এখন আর কান্না পাই না, শুধু বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে। মনে হয় আমি একটা জ্বলন্ত লাশ। আমি ভাবতাম তুমি হয়তো অনেক সুখে আছো। আমাদের বিচ্ছেদের সিদ্ধান্তটা তো তোমারই ছিল। বলেছিলে আমার সাথে থাকলে নাকি তোমার দম বন্ধ হয়ে আসে। আজ কি তবে মুক্ত বাতাসে গভীরভাবে শ্বাস নিতে পারছো? তুমি কি সত্যিই বিশ্বাস করো আমি ভালো থাকার জন্য চলে গিয়েছিলাম? প্রদীপ, কিছু বিচ্ছেদ হয় ভালোবাসার অভাবের জন্য নয়, বরং অপরিসীম ক্লান্তির জন্য। আমাদের মাঝখানে যে দেয়ালটা তৈরি হয়েছিল সেটা ভাঙার শক্তি আমার ছিল না, কিন্তু 1 বছর পর আজ এখানে বসে মনে হচ্ছে সেই দেয়ালটার ওপাশেই আমার প্রাণ ছিল। টেবিলের উপরে রাখা মেঘনার হাতের কাছে হাত নিয়ে গিয়েও সরিয়ে নিল। তাহলে ফিরলে কেন আজ? আমি তো তোমাকে জোর করিনি, একটা টেক্সট পাঠিয়েছিলাম শুধু, আর তুমি চলে এলে কেন? দেখতে এসেছিলাম তুমি আমাকে কতটা ঘৃণা করতে পেরেছো, কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে বুঝলাম ঘৃণা করার ক্ষমতাও তোমার নেই। প্রদীপ, আমরা কি খুব বেশি ভুল করেছিলাম? ভুলটা সময়ের ছিল মেঘনা। আমি তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম, আর তুমি চেয়েছিলে ডানা মেলে উঠতে। আমি যখন তোমাকে শক্ত করে ধরলাম তখন তুমি ভাবলে ওটা খাঁচা, অথচ অথচ ওটা ছিল আমার পৃথিবী। সেই পৃথিবীতে আজ অন্য কেউ আছে? সত্যি করে বলবে। শূন্যস্থানে অন্য কাউকে বসানো যায় মেঘনা, কিন্তু প্রতিস্থাপন করা যায় না। এই চেয়ারটাতে আজকে তুমি বসে আছো, কাল হয়তো অন্য কেউ বসবে, কিন্তু কিন্তু আমার মনে সেই অন্ধকার কোণাটাতে এখনো শুধু তোমারই চাঁদাচাঁদ। আচ্ছা মেঘনা, তোমার নীল শাড়িটার কথা মনে আছে? আজ কেন এটাই পরলে? জানতাম তুমি লক্ষ্য করবে। এটা পড়েছি কারণ আমি চেয়েছিলাম আজ তোমাকে শেষবারের মতো মনে করিয়ে দিতে তুমি কি হারিয়েছো আর আমি কি ফেলে এসেছি। তুমি বড়ই নিষ্ঠুর মেঘনা। একটা বছর পর দেখা করে ক্ষতের উপর আবার টান দিলে। আমাদের এই গল্পের কি কোনো শেষ নেই? শেষ তো সেদিনই হয়ে গেছিল প্রদীপ, যেদিন আমি তোমাকে স্টেশনে ফেলে রেখে একা বাসে উঠেছিলাম। আজকের এই দেখা হওয়াটাও শুধু সেই শেষ কবিতার একটা ছোট পাদটিকা মাত্র। কফি শপের ভেতরটা যেন
ক্রমে ছোট হয়ে আসছে। প্রদীপ ওর কফির কাপটা হাতে নিলেও এক চুমুকও দেয়নি। মেঘনা তার ব্যাগের চেনটা বারবার খুলছে আর আটকাচ্ছে। ওর চিরকালের স্বভাব, নার্ভাস হলেও এমনটাই করে। মেঘনার হাতের দিকে তাকিয়ে প্রদীপ বলে উঠল, ধোবার সে অভ্যাসটা এখনো চায়নি মেঘনা। ব্যাগটা ছিঁড়ে ফেলবে এবার। আজও কি আবার সামনে বসলে তোমার খুব অস্বস্তি হয়? অস্বস্তি নয় প্রদীপ, অদ্ভুত এক যন্ত্রণা হয়। মনে হয় এই 1 বছরে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন তোমাকে সামনে দেখে সব শব্দগুলো গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি এখনো আগের মতো জেদ ধরে বসে থাকো? জেদ করার মানুষটাই তো হারিয়ে গেছে। কার উপর জেদ দেখাবো? এখন শুধু নিজের উপরে রাগ হয়। আর রাগ হয় কেন তোমাকে আবারও একটাবার জাপটে ধরে আটকাতে পারলাম না? কেন শুধু দাঁড়িয়ে তোমার সেদিন চলে যাওয়াটাই দেখলাম? আটকে রাখতে চাইতে তুমি? প্রদীপ, তুমি তো আমাকে সন্দেহ করতে। মনে আছে সেই বিকালের কথা? আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছিল বলে তুমি 3 দিন আমার সাথে কথা বলোনি। ওটা ছিল আমার অফিসের কল, কিন্তু তুমি বিশ্বাস করনি। ওটা সন্দেহ ছিল না মেঘনা, ওটা ছিল হারানোর ভয়। আমি জানতাম আমি একজন সাধারণ মানুষ, আর তোমার চারপাশটা ছিল অনেক বেশি চাকচিক্যময়। আমি শুধু ভয় পেতাম কোনোদিন যদি ওই আলোর রোশনাই দেখে তুমি আমাকে ভুলে যাও। আর দিন শেষে হলেও তাই। ভুল করেছো প্রদীপ, আলো আমায় টানেনি। তোমার ওই ছোট ছোট সন্দেহগুলো আমাকে বিষিয়ে দিয়েছিল। তুমি আমার ডানা ছাড়তে চেয়েছিলে ভালোবাসার নামে। ভালোবাসা মানে তো বিশ্বাস, তাই না? কিন্তু আমাদের সম্পর্কে বিশ্বাসটা কোথায় ছিল? বিশ্বাস? যে মেয়েটা মাঝরাতে ফোনের পাসওয়ার্ড বদলে ফেলে, তার উপর বিশ্বাস রাখা কতটা কঠিন তুমি কি জানো? আমি তোমাকে আমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছিলাম, আর তুমি আমাকে শুধু একটা অপশন বানিয়ে রেখেছিলে। পাসওয়ার্ড বদলেছিলাম কারণ আমি আর একটু ব্যক্তিগত জায়গা চেয়েছিলাম। সারাদিন তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যেতাম। কোথায় আছো, কার সাথে কথা বলছো, এতক্ষণ কেন অনলাইন ছিলে? এসব কি ভালোবাসা প্রদীপ, নাকি মানসিক অত্যাচার? আমি হয়তো ভুল ছিলাম মেঘনা, কিন্তু আমার সেই ভুলগুলোর পিছনে কোনো অসততা ছিল না। আমি শুধু তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করতে পারতাম না। আর তুমি তো বিচ্ছেদের 1 মাসের মাথাতেই সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি ছবি দিচ্ছিলে। তোমার কি একটা বারের জন্য মনে পড়েনি আমাদের সেই বৃষ্টি ভেজা রাতের কথাগুলো? ওই ছবিগুলো ছিল মুখোশ প্রদীপ। ভেতরে রক্তক্ষরণ ঢাকতে মানুষ কত কী না করে। তুমি জানো না কত রাত আমি বালিশে মুখ গুজে কেঁদেছি, কতবার তোমার নম্বরটা টাইপ করে আবার মুছে দিয়েছি। কিন্তু আমি জানতাম একবার ফোন করলে আবার সেই একই বৃত্তে ফিরে যাব, সেই একই তিক্ততা, একই ঝগড়া। আজ তবে কেন এসেছো? যদি সেই তিক্ততা আজও মনে থেকে থাকে, তবে কেন আজ আমার সামনে বসে আছো? কি প্রমাণ করতে চাও তুমি? আমি কিছু প্রমাণ করতে আসিনি প্রদীপ, আমি শুধু দেখতে এসেছিলাম 1 বছর পর আমাদের সেই ভালোবাসার অবশিষ্ট কিছু আছে কিনা। কিন্তু দেখছি ভালোবাসার চেয়ে অভিযোগের পাহাড়টাই বেশি উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। অভিযোগ তো থাকবেই। যেখানে বেশি অধিকার থাকে সেখানে অভিযোগ জন্মায়। মেঘনা, 1 বছর পর আজ তোমাকে খুব অচেনা মনে হচ্ছে। এই নীল শাড়িটা পরলে আগে তোমাকে বসন্তের বাতাসের মতো মনে হতো, আর আজ মনে হচ্ছে তুমি কোনো গভীর শোকের প্রতিচ্ছবি। সময় মানুষকে বদলে দেয় প্রদীপ। 1 বছর আগে আমি খুব বেশি কথা বলতাম, আজ আমি নীরবতা ভালোবাসি। 1 বছর আগে আমি তোমাকে ভালোবাসতাম, আর আজ আমি নিজেকে ভালোবাসার চেষ্টা করছি। নিজেকে ভালোবাসার পথে আমি কি খুব বড় বাধা ছিলাম?
বাধা ছিলে না, তুমি ছিলে আমার নেশা। আর নেশা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। আজ নেশা কেটে গেছে, কিন্তু তার হ্যাংওভারটা রয়ে গেছে এই বুকে। প্রদীপ, কফিটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আমাদের সম্পর্কের মতো। বাইরে বৃষ্টির বেগ বেড়েছে। ক্যাফের মৃদু আলোয় প্রদীপের মুখটা আজ বড় বেশি ফ্যাকাশে লাগছে। মেঘনা তার কফির কাপে চামচ নাড়ছে, যদিও সে এক চুমুকও দেয়নি। নীরবতা ভাঙল প্রদীপ। জানো মেঘনা, প্রথম 3 মাস আমি ঘর থেকে বের হইনি। ফোনের গ্যালারিটা ডিলিট করতে গিয়েও হাত কেঁপে উঠত। লোকে বলে সময় নাকি সব কিছু ভুলিয়ে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সময় যেন সব স্মৃতিকে আরো ধারালো করে দিয়েছে। আমি ঘর থেকে বের হয়েছিলাম প্রদীপ, কাজে ডুবে থাকতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবার বাড়ি ফেরার পথে যখন ফুটপাতে কোনো জুটিকে হাত ধরে হাঁটতে দেখতাম, বুকটা মোচড় দিয়ে উঠত। আমি ভাবতাম আমাদেরও তো এমন হওয়ার কথা ছিল। তাহলে কেন হলে না? কেন হুট করে একদিনে সব কিছু শেষ করে দিলে? জানো, আমি না আজও সেই রাতের কথাগুলোকে ভাবি। তুমি বললে আমাদের আর হবে না, ব্যাস সেটুকুই। না আছে কোনো ব্যাখ্যা, আর না আছে কোনো শেষ সুযোগ। ব্যাখ্যা সেদিন দিতে পারিনি প্রদীপ, কারণ আমি নিজেও দিশেহারা ছিলাম। তুমি কি জানো, বিচ্ছেদের ঠিক 2 দিন আগে আমার বাবার রিপোর্ট পজিটিভ এসেছিল, ক্যান্সার। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। কি বললে? আমি তো কিছুই জানতাম না। তুমি আমাকে কেন বলনি মেঘনা? কি করে বলতাম? তখন তুমি আমায় নিয়ে হাজারো সন্দেহ করছো। আমি যদি বলতাম বাড়িতে বিপদ, তুমি হয়তো ভাবতে আমি অজুহাত দিচ্ছি। আমি তখন দুদিকে লড়তে পারছিলাম না প্রদীপ। একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে তোমার অধিকার বোধের লড়াই। আমি ভেঙে পড়েছিলাম। ঈশ্বর, আমি তখন শুধু নিজেকে নিয়েই ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কারোর প্রতি আসক্ত হয়েছ। আর দেখো আমি কতটা নীচ। তুমি এত বড় একটা বোঝা একলা বয়ে বেড়ালে। হ্যাঁ প্রদীপ, গত 6 মাস আমি শুধু হাসপাতাল আর বাড়ি করেছি। বাবা গত হয়েছেন 3 মাস আগে। শেষ সময় যখন তিনি আমাকে জিজ্ঞেস করতেন তোমার কথা, আমি বলতে পারিনি যে আমরা আর নেই। আমি শুধু মিথ্যে বলে যেতাম যে তুমি কাজে ব্যস্ত। আমি যে ক্ষমা চাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি মেঘনা, আজ বুঝছি আমার ওই অন্ধ ভালোবাসা আসলে তোমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। তুমি যখন জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ লড়ছিলে, তখন আমি তোমাকে আরো বেশি মানসিক কষ্টে রেখেছিলাম। এখন আর ক্ষমা চেয়ে কি হবে? যা যাওয়ার তা তো চলে গেছে। বাবা চলে গেলেন, আমাদের সম্পর্কটাও শেষ হলো। প্রদীপ, আজ এই 1 বছর পর তোমার সামনে বসে আমি শুধু শান্তি খুঁজতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি জানো যে আমি তোমাকে ঠকাইনি। ঠকানো তো দূরের কথা মেঘনা, তুমি আমাকে রক্ষা করেছিলে। আমি যদি জানতাম তোমার উপর দিয়ে কি যাচ্ছে, আমি হয়তো পাগলের মতো সবকিছু ঠিক করার চেষ্টা করতাম। কিন্তু আমার জেদ আর আমার সন্দেহ আমাদের দূরত্বকে যোজন যোজন বাড়িয়ে দিল। আজ যখন তুমি টেক্সট করলে দেখা করার জন্য, আমার খুব ইচ্ছে ছিল এড়িয়ে যাওয়ার, কিন্তু নীল শাড়িটা আলমারি থেকে বের করার পর ভাবলাম প্রদীপকে অন্তত সত্যিটা জানানো দরকার। আমি চাই না তুমি সারা জীবন আমাকে একজন বিশ্বাসঘাতক ভেবে ঘৃণা করো। ঘৃণা নয় মেঘনা, আমি তোমাকে আজও পুজো করি, কিন্তু নিজের উপর ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে। তুমি আজ ফিরে যাচ্ছ না তো? মানে আমরা কি আবারও নতুন করে শুরু করতে পারি না? পোড়া ছাই দিয়ে আর আগুন জ্বালানো যায় না প্রদীপ। আমরা এখন দুটো আলাদা মেরুর মানুষ। মাঝখানে 1 বছরের একটা শূন্যতা আর অনেকগুলো মৃত স্বপ্ন। আমরা একে অপরের হাত ধরে হাঁটতে পারি, কিন্তু সেই আগের মতো আর বাঁচতে পারবো না। একটা শেষ সুযোগ কি দেওয়া যায় না? আমি বদলে গেছি মেঘনা। আমি এখন নীরবতা বুঝতে শিখেছি।
বাইরে তাকাও প্রদীপ, বৃষ্টিটা যেমন সব ধুয়ে দেয়, কিন্তু ভেতরের কাদা তো যায় না। আমাদের সম্পর্কের কাদাগুলো বড্ড গভীর, আমি আর লড়াই করার শক্তি পাই না। ক্যাফের বাইরের শহরটা ধীরে ধীরে যেন ব্যস্ত হয়ে উঠছে। প্রদীপ অপলক দৃষ্টিতে মেঘনার দিকে তাকিয়ে আছে। মেঘনা তার ব্যাগটা কাঁধে তুলে নিল। এবার ওঠার সময় হয়েছে। সত্যিই কি তবে চলে যাবে মেঘনা? এই কি তবে শেষ দেখা? আর কি কখনো আমাদের কোনো সংযোগ হবে না? প্রদীপ, কিছু কিছু গল্পের শেষটা ট্র্যাজেডিতেই সুন্দর। আমরা যদি আবার একসাথে হই, তবে হয়তো সেই পুরনো ক্ষতগুলো আবার চাগার দিয়ে উঠবে। তার চেয়ে বরং এই 1 বছরের দূরত্বটাকেই আমাদের ভাগ্য বলে মেনে নিই। আমি কিভাবে থাকবো বলো তো? 1 বছর আগে অন্তত একটা মনে রাগ ছিল, একটা অভিযোগ ছিল, কিন্তু আজ তুমি আমাকে একটা বিশাল অপরাধবোধের সমুদ্রে ফেলে দিয়ে যাচ্ছ। আমি যখনই নীল রং দেখব, আমার বুকটা ফেটে যাবে। অপরাধ বোধে ভোগো না প্রদীপ, আমরা কেউ নিখুঁত নই। তুমি আমাকে ভালোবাসতে চেয়েছিলে নিজের মতো করে, আর আমি বাঁচতে চেয়েছিলাম নিজের মতো করে। আমাদের এই নিজের মতো হওয়ার লড়াইটাই আমাদের আলাদা করে দিয়েছে। বাবার চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছি ঠিকই, কিন্তু এই একাকিত্বই এখন আমার আশ্রয়। মেঘনা, একটা কথা রাখবে? যদি কোনো দিন খুব বেশি কষ্ট হয়, যদি মনে হয় যে আর পারছো না, অন্তত একটা ফোন দিও। আমি জানি আমি তোমার অযোগ্য, তবু আমি তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষার প্রহর খুব দীর্ঘ হয় প্রদীপ। আমি চাই না তুমি আমার জন্য তোমার বর্তমানকে নষ্ট করো। ভালো থেকো, নিজের যত্ন নিও। আর শোনো, ওই ডায়েরিটা এখনো আছে তোমার কাছে, যেটায় আমার জন্য কবিতা লিখতে? আছে, কিন্তু ওটা এখন সাদা পাতায় ভরা। তোমার চলে যাবার পর শব্দরা আমাকে ছেড়ে চলে গেছে। ওটাতে আবার লিখতে শুরু করো। এবার আর দুঃখের কবিতা নয়, বরং জীবনের কথা লেখো। বিচ্ছেদ মানেই তো শেষ নয় প্রদীপ, বিচ্ছেদ মানে নতুন কোনো অধ্যায়ের শুরু। শেষবার, এই শেষবারের মতো একটু কি হাতটা ধরতে পারি, যেভাবে আমরা সেদিন ময়দানে ঘাসে বসে হাত ধরেছিলাম? আমাদের হাতের রেখাগুলো কোনোদিন এক হয়নি প্রদীপ, কিন্তু স্পর্শগুলো সত্যি ছিল। ওরা কয়েক মুহূর্ত নীরব হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাফের কর্মচারীরা এসে টেবিল পরিষ্কার করতে শুরু করল। ওদের চলে যাওয়ার ইঙ্গিত। মেঘনা ধীরে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে নিল। বিদায় প্রদীপ, ভালো থেকো। বিদায় মেঘনা, যেখানেই থাকো নীল শাড়িটা মাঝে মাঝে পরো। তোমাকে ওটাতে বড্ড বেশি নিজের মনে হয়। মেঘনা আর পিছনে ফিরে তাকালো না। ক্যাফের কাছের দরজাটা ঠেলে ও বাইরের ভিড়ে মিশে গেল। প্রদীপ জানলার পাশে দাঁড়িয়ে দেখল নীল শাড়ি পরা সেই ছায়াটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে। 1 বছর আগেও কেঁদেছিল, কিন্তু আজ ওর চোখের পাতা শুকনো। ভেতরের কান্নাটা চোখের জল হয়ে বের হচ্ছে না, বরং হৃৎপিণ্ডের প্রত্যেকটা স্পন্দনে বিষ হয়ে ছড়িয়ে পড়ছে। ক্যাফের ওয়েটার এসে জিজ্ঞাসা করল, স্যার, আর কিছু লাগবে? না, যা লাগতো তা হারিয়ে ফেলেছি। প্রদীপ ধীর পায়ে ক্যাফে থেকে বেরিয়ে এলো। 1 বছর পর দেখা হলো, কিন্তু দূরত্বটা যেন আগের চেয়ে আরও কয়েক আলোকবর্ষ বেড়ে গেল। শহরটা যেমন ছিল তেমনই আছে, শুধু প্রদীপের বুকের বাঁ দিকের মানচিত্রটা চিরকালের জন্য বদলে গেল।